5 মাস আগে বলেছিলাম ঢাকায় নেত্রীর জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অনেকে বিশ্বাস করে নাই, নানান প্রশ্ন করেছেন, কিন্তু এইবার সেই কথার প্রমাণ তো পাইছেন। দেখেন, দাদা ভাই যেটা বলবে সেটা শতভাগ ফলবে এমন কোনো কথা না। কোনোটা 80% ফলবে, কোনোটা আবার 20%ও ফলবে, কিন্তু একেবারে ফলবে না তা হইতে পারে না। মনে রাখবেন, বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে রাজনৈতিক পট পরিবর্তন, দাবার কোটি কখন কোন দিকে যায় এটা আমার আপনার চিন্তারও বাইরে। তার বাসভবন প্রস্তুত করা হয়ে গেছে। সিসি ক্যামেরা কোথায় লাগানো হয়েছে, ঠিকমতো হয়েছে কিনা, তিনি বাংলাদেশে যেখান দিয়ে প্রবেশ করবেন সেইখান থেকে শুরু করে তার বাসভবন পৌঁছানো পর্যন্ত এবং আগামীর মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি বিষয় যেটা আমার আপনার চিন্তার বাইরে, সেগুলো খতিয়ে দেখার জন্য বিশ্বের 5 অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা তথা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং, সংক্ষিপ্ত র, তার প্রধান বাংলাদেশে গেছেন। তার সাথে আরো শীর্ষ কর্মকর্তারা। কোথায় বৈঠক হয়েছে? হোটেল রেডিসন। কাদের সাথে বৈঠক হয়েছে? ডিজিএফআই প্রধান এবং উচ্চতর কর্মকর্তাগণ। আরো কার সাথে? তারেকের নিরাপত্তা উপদেষ্টা। ডিজিএফআই প্রধান কোথায় গেলেন? দিল্লিতে গেলেন। ঘটনা কোন দিক দিয়ে কি ঘটতেছে বুঝতে পারছেন তো? মনে রাখবেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। এই নিষেধাজ্ঞা অবৈধ। এই সিদ্ধান্তে একাত্তা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দূরে রাখা এবং আর সেই মুখে আবার গণতন্ত্রের ফুল ঝুরানো উড়ানো, দুইটা একটা বিষয় না। সবাইকে নিজেদের মতো করে মূর্খ বা বর্বর মনে করলে চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মী, সভানেত্রী তারা যদি কোনো অন্যায় করে থাকেন সেই অন্যায় আইনানুগভাবে বিচার করা হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা তিনি বলেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বিচারের মুখোমুখি হতে চান। তাহলে তুমি কোন আইনের জোরে, কিসের ভিত্তিতে তাদেরকে সেই আইনের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখবা? কোন আইনের জোরে তুমি রাজনৈতিক সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে গণতন্ত্রে ফুল জুড়ে দিবা? তারেক রহমান সে একজন কুখ্যাত খুনি। 1/11 সরকারের সময় তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছিল আপনারা জানেন। যুক্তরাষ্ট্রের FBI এর একজন উচ্চতর অফিসার তারেকের বিরুদ্ধে এসে বাংলাদেশের আদালতে সাক্ষী দিয়ে গেছেন। তারেক শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য অত্যন্ত একজন ভয়ঙ্কর ব্যক্তি। তাকে ভয়ঙ্কর ব্যক্তি আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যিনি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কালো তালিকাভুক্ত এত বড় একজন শীর্ষ সন্ত্রাসী এবং খুনি। 1/11 মামলায় সে সাজাপ্রাপ্ত। এই খুনি 21-এর গ্রেনেড হামলার অন্য সর্বপ্রথম প্রধান মাস্টারমাইন্ড। সে কিভাবে বাংলাদেশে আইসে একেবারে জীবনে কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয় নাই, তুমি নির্বাচনে প্রধানমন্ত্রী হইয়া যাও, একেবারে প্রধানমন্ত্রী হইয়া সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাও, আর আন্তর্জাতিক মহল চুপ করে থাকবে? এইটা হইতে পারে না। এরই মধ্যে আবার দেখলাম ওই যে বিএনপির গুপ্ত জাটকা চুলের বুদ্ধিজীবী দাবি করা ওই যে জাহিদ, সে বলতেছে শেখ হাসিনা দেশে আসলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। গতকালকে মিস্টার দীনেশ ত্রিবেদী ওরে যে কথা বলেছেন, সার্জিও ঘোর যে কথা বলেছেন, লড়াচড়ার কোনো সুযোগ নাই। এরপরে সেই কথা মাফিক যদি ও কাজ না করে তাহলে প্লাস দিয়ে নখে চাইপা ধরা হবে, পিছন দিয়ে পশ্চাৎ দিয়া রাজহাঁসের ডিম পুশ করা হবে, কিন্তু শব্দ বের হবে না। এইটাই হতে যাচ্ছে, এইটাই হবে যদি এখনো ওই লাইনে না আসে। মাথায় রাখবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, আর আঙ্গুল বাঁকা করে কিভাবে ঘি উঠাতে হয় এইটা শেখের বেটি ভালো করে জানে। আপনাদের আগেও বলেছি, এখনো শেষবারের মতো বলতেছি, বিএনপির এই সকল সন্ত্রাসী দেশবিরোধী যতগুলো এমপি মন্ত্রী দেখেন, ওরা মিডিয়ার সামনে যা কিছু বলে সেফ একটা চাপাবাজি। একেবারে 99% পর্যন্ত ওরা চাপাবাজি করে, কিন্তু ওর যে নামের টাইটেলটা আছে ওইটাই শুধু সত্য, বাকি সব চাপাবাজি। চাপাবাজির উপর ভিত্তি করেই এরা টিকে আছে, ওই যে 20% টিকে আছে, 80% পড়ে গেছে। সুতরাং সেইভাবে আপনারা ওদের কথার উপর ভিত্তি করে নিজেরা কোনো প্রশ্ন করতে যাবেন না, নিজেরা দলের মধ্যে সংশয় তৈরি হয় এই ধরনের কথা, বাক্য উচ্চ বাক্য কখন উচ্চারণ করবেন না। বারবার সাবধান করার পরেও দলের অনেকেই আমাকে নানান ভাবে মেসেজ দিয়ে ফোন করে জানতে চান ডিসেম্বরে কি সত্যি কিছু হতে যাচ্ছে, নেত্রী কি ডিসেম্বরে আসবেন? নেত্রী ডিসেম্বরে আসবেন এই কথা আমি বলছি নাকি নেত্রী নিজে বলছে? তাহলে এমন প্রশ্ন কেন করতেছেন? এত কিছু ঘটতেছে, এত কিছু দেখতেছেন, এই প্রশ্ন যারা করেন বারবার, এত কিছু বলার পরে সাবধান করার পরেও আমি মনে করি আপনারা দলের জন্য ক্ষতিকর ব্যক্তি।
সুতরাং যদি কিছু না পারেন চুপ থাকেন, কিন্তু এমন কিছু করতে যাইয়েন না দলের জন্য ক্ষতি হয়। বুকে হাত দিয়ে বিশ্বাস রাখুন, আওয়ামী লীগকে দাবায় রাখার শক্তি তারেক ডেভিল ইউনূস, এছাড়া কেন আরো 1000 ডেভিল ইউনূস, আরো 100 তারেক রহমান আসলেও পারবে না। সেই সামর্থ্য, সেই শক্তি ওদের নাই। এই মুহূর্তে আপনার মূল কাজ প্রবল ঝড়, মহাপ্রলয় সৃষ্টি করার জন্য নিজেদের প্রস্তুত করা। আসলে হলো ভারত একটা পাল্টা পাল্টা এটাকে যদি চাল বলেন, চাল দেওয়ার সুযোগ পেয়েছে এবং সেই চালটা ভারত দিয়েছে। কি চালটা দিয়েছে? আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, দ্বিপক্ষীয় সভার আমন্ত্রণ জানিয়েছি, প্রথমেই আপনি সেটা রেসপন্স করেন নাই। ওটা বলে নাই যে এখন রেসপন্স করেন নাই, কিন্তু এইটা ব্যাপারটা কি যে মনে করিয়ে দেওয়া যে আপনি যেগুলো বলছেন এটা ঠিক না। আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী মোদী আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, আপনি এটাকে মানে লুকোচাপা করতেছেন। আপনি মানে বাংলাদেশ এটাকে লুকোচাপা কেন করতেছে? সেইখানেই প্রশ্নটা যে কেন এই ভারতের পাল্টা চালের শিকার হলো? পাল্টা চালের শিকার হলো কেন? ইগনোরেন্স? আই ডোন্ট থিঙ্ক সো। এখানে কোনো ইগনোরেন্স থেকে খলিল সাহেবের এটা হয়েছে তা না। খলিল সাহেব ইচ্ছাকৃতভাবে এটা করেছে। খলিল সাহেব ইচ্ছাকৃতভাবে এটা করেছে এই জন্য তিনি মানে ভারতকে মনে করেছেন যে এরকম ভারতকে ঘায়েল করতে পারলে তিনি যেরকম একটা অজনপ্রিয় ব্যক্তি সারা বাংলাদেশে, খলিল নাম শুনলে মানুষ বলে যে যুক্তরাষ্ট্রের দালাল, অজিত দোভালের দালাল। এটা সবাই একটা এক ধরনের মানে যারা কিছুটা চেনেন বুঝেন খলিলকে সবাই কিন্তু তাকে এইভাবে দেখে যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের দালাল, বাংলাদেশটাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার লোক সে, এবং এট দ্য সেম টাইম তিনি অজিত দোভালেরও কিন্তু একজন শাগরেদ, কারণ উনি অজিত দোভালের হাতে পায়ে ধরেই কিন্তু ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক করিয়ে দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে উনি বারবার কিন্তু দিল্লি সফর করেছেন। তো সেই সময় থেকে বলা হয় অজিত দোভাল তাকে পিক করেছেন এবং তিনি সেই সময় থেকে কিন্তু এক ধরনের ভারত সম্পর্কে ওনার মতামতটা একটু একটু সফট হতে শুরু করে। সেই জায়গা থেকে সবাই যখন তাকে ভারতপন্থী মনে করে এবং যুক্তরাষ্ট্রের দালাল মনে করে, ভারতের পন্থী মনে করে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। কিন্তু আপনি মিথ্যা তথ্য দিয়ে তো বেরিয়ে আসতে পারবেন না, আপনি সত্য তথ্য দিয়ে বেরোতে হবে। এবং সেখানেই জয়সওয়াল বলেছেন বাংলাদেশ এখন পর্যন্ত রেসপন্ড করে নাই তারেক রহমানের যে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেটাতে এখনো রেসপন্ড করে নাই। হুইচ ইজ ট্রু। বাংলাদেশ আমন্ত্রণ এখন গ্রহণ করেছি করে নাই সেটাও কিন্তু এখন বাংলাদেশ বলে নাই, এটা পর্যালোচনার পর্যায়ে আছে। বিমস্টেকের চেয়ারম্যানকে যে দাওয়াত দেওয়া হয়েছে সেটাও এখনো পর্যালোচনার পর্যায়ে আছে বাংলাদেশে, এখনো কিন্তু সেটা নিয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি যে ঠিক আছে বিমস্টেকের সফরে দিল্লি যাবেন কি যাবেন না। কিন্তু ভারত সরকারের জয়সওয়ালের মধ্যে আরেক দফা রিটারেট করলো দ্বিপক্ষীয় সফরটাও কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে ওপেন এবং বিমস্টেকেরটাও ওপেন, দুটোকে আলাদা করে কিন্তু তারা প্রকাশ করে। জয়সওয়াল যেটা বলেছেন যে তারেক রহমানকে যে দ্বিপক্ষীয় সফরের দাওয়াত দেওয়া হয়েছে সেটা সম্পর্কে বাংলাদেশ এখন পর্যন্ত উত্তর দেয় নেই, বাট ইট ইজ ওপেন। এবং বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে যে দাওয়াত দেওয়া হয়েছে বা বাংলাদেশের চেয়ারম্যান এখন যিনি সিটে বসবেন তার নাম তারেক রহমান, সে তারেক রহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্স তারা পাননি। সো বিমস্টেকেরটাও রেসপন্স পান নাই, আবার তারেক রহমানকে যে দ্বিপক্ষীয় সফরে দাওয়াত করেছেন সেটারও কোনো রেসপন্স বাংলাদেশ করেনি। এটাই কিন্তু এটা এই জয়সওয়াল এই কথাগুলো বলার সুযোগটা করে দিয়েছে কে? খলিল সাহেব। খলিল সাহেব মনে করেছেন তিনি নিজেকে ভারত বিরোধী একটা স্ট্যান্ড করাবেন, বা খলিল সাহেবকে দিয়ে কেউ করিয়েছে যে বাংলাদেশ এখন ভারত বিরোধী একটা জিগির বাংলাদেশে বয়ে যাবে, বাংলাদেশ দাঁড়িয়ে। আজকেও দেখলাম বিভিন্ন জন যে খলিল সাহেবকে বলছে খুব বোল্ড, উনি নাকি খুব বোল্ড রিয়াকশন দিয়েছেন, খুব বোল্ড বিহেভ করেছে এবং তারেক রহমানের সাথে ত্রিবেদীর বৈঠক খুব বোল্ডলি অনুষ্ঠিত হয়েছে। আরে ভাই, তারেক রহমানের সাথে মোদিজির বৈঠক যদি তারেক এবং মোদি বৈঠকে বোল্ড আচরণ হইতো তাহলে সেটা এত জেল্লা করে প্রকাশ করা যেত। একজন হাই কমিশনের সাথে তারেক রহমানের বোল্ড আর আনবোল্ডের খবরটা কি? আমি এই জিনিসটা বুঝি না। তারেক রহমানের সাথে পরিষ্কার ভাবে সরকারি যে ইয়েটা আছে সেখানে বলছে একটা সৌজন্য সাক্ষাৎ, এখানে বোল্ড আনবোল্ড এটা কি? তারেক রহমান ত্রিবেদীর সাথে বোল্ড হওয়ার মানে বোল্ড আচরণ করেছেন নাকি বোল্ড মানে ওই যে ক্রিকেটের বোল্ড হয়ে গেছেন উনি? কোনটা? এই যে শব্দগুলো উচ্চারণ করে, এই শব্দগুলো উচ্চারণের মধ্যে থেকে নিজের দুর্বলতা প্রকাশ করে। তারেক রহমানের তো কোনো প্রয়োজন নেই ত্রিবেদীর সাথে বোল্ড আচরণ করা।
আমাদের পররাষ্ট্রমন্ত্রীর তো কোনো দরকার নাই তিবেদের সাথে বোল্ড আচরণ করা। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বোল্ড আচরণ করার কথা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে। আমাদের তারেক রহমানের বোল্ড আচরণ করার কথা হলো ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তারেক রহমানের বোল্ড আচরণ করার দরকার নেই, তাহলে বোল্ড হতে হবে। তাই হয়েছে যে কথাগুলো আসছে বাজারে, যে তারেক রহমানের সাগরেদরা যেগুলো বলছেন, তারেক রহমান খুব বোল্ডলি ডিল করছেন। আরে ত্রিবেদী একজন হাই কমিশনার, তিনি তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ, তারেক রহমান তাকে সময় দিয়েছেন, দাওয়াত দিয়ে সময় দিয়েছেন যে আসে না, সেখানে একজন আমন্ত্রিত অতিথির সাথে বোল্ড আচরণ করার কি হলো? আমি তো এটা এই জিনিসটা আমি বুঝিনি। মানে ওনাদের লোকেরা যে তারেক রহমান খুব বোল্ড আচরণ করেছেন, আমাদের খলিল সাহেব খুব বোল্ড আচরণ করেছেন। খলিল সাহেব বোল্ড আচরণ করার কথা হলো জয়শঙ্করের সাথে, বোল্ডলি ফেস করার কথা জয়শঙ্করের সাথে। তারেক রহমান বোল্ডলি ফেস করার কথা নরেন্দ্র মোদীকে। তারেক রহমান বোল্ডলি কথা বলার কথা নরেন্দ্র মোদীর কাছ থেকে। নরেন্দ্র মোদীর কাছ থেকে বাংলাদেশের সকল দাবিগুলো আদায় করে নেওয়ার কথা তারেক রহমানের। খলিলের বাংলাদেশের সকল দাবি আদায় করে নেওয়ার কথা জয়শঙ্করের কাছ থেকে। এইখানে ত্রিবেদীর সাথে বোল্ড আচরণ করার কি হলো? তা আবার নিজের দেশে, নিজের ঘরে কাউকে দাওয়াত দিয়ে না বোল্ড আচরণ করে কেউ? আপনি আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন কাউকে সাথে আপনি বোল্ড আচরণ করবেন নাকি আপনি বিনয়ী আচরণ করবেন? ব্যাপারটা উল্টা হয়ে গেল না? এবং এতে আত্মতৃপ্তি ভোগ করতেছে এক শ্রেণীর মানুষ, যেটা দেখে আমার কাছে খুব বিকৃত মনে হয়। যে কি বিকৃত রুচির আমার ডেকে নিয়ে আসছি একজনকে, বলছি যে আপনি আসেন আমার সাথে দেখা করতে পারেন, আপনার আমি সময় দিলাম, ডেকে নিয়ে এসে আমি বললাম যে আপনার আমি গ্রিল করতেছি। কি অসৌজন্য ভাই! মানে আমাদের স্বাভাবিক জীবনে এটা কি? আপনার বাড়িতে আপনি কাউকে দাওয়াত দিয়ে না আপনি খারাপ ব্যবহার করেন, বা আপনার বাড়িতে দাওয়াত দিয়ে না আপনি খুব বোল্ড আচরণ করেন? আপনি তো তার বাড়িতে গিয়ে বোল্ড আচরণ করবেন, তার বাড়িতে যায় আপনার আপত্তি শুনায় দিয়ে আসবেন। বাংলাদেশের উচিত ভারতে গিয়ে ভারতের সাথে ওই যে বলে না ওনারা চোখে চোখ রেখে কথা বলবেন। বাংলাদেশের মাটিতে চোখে চোখ রেখে কথা বলবেন। বাংলাদেশের মাটিতে লাফায় লাভটা কি? বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী লাফানোটার মানেটা কি? কি মানে? কোন অর্থ আছে? এখানে তো আপনার মাটি, আপনার জমিন, আপনি লাফাইতেই পারেন। আপনি লাফান না, যায় ভারতে যায় লাফান। ভারতে যায় ভারতের মাটিতে দাঁড়ায়, ভারতের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় আপনি লাফ মারেন। দেখি আমরা বাংলাদেশ থেকে দেখতে পারি। তাছাড়া আমরা বুঝতে পারি যে বাংলাদেশ ফার্স্ট নীতি হয়েছে না হয়েছে, এবং সে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করা হচ্ছে। কোথায় সেটা? যেগুলো করা হয়েছে গতকাল, এগুলোর খেসারত বাংলাদেশ দীর্ঘদিন ধরে দিতে হবে। এগুলা হয়তো আমার কথাটা মনে হতে পারে যে সাইফুল আমিন বাংলাদেশের দুর্বলতা গুলোকে নিয়ে বেশি সামনে নিয়ে আসতেছেন। না, আমি দুর্বলতার কথা বলছি না। দুর্বলতাটা হইলো আপনি আপনার বাড়িতে কাউকে ডেকে এনে খারাপ ব্যবহার করতে পারেন না, এটাকে বোল্ড আচরণ বলা না। আপনি আপনার বাড়িতে দেখে আমি দেখছি আমাদের কিছু সাংবাদিক করছেন, বলছেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী নাকি খুব শক্তিশালী ভূমিকা রেখেছেন। এখানে শক্তিশালী ভূমিকা কিছু নাই। ভারতের ত্রিবেদী যত ইউনিয়ন মিনিস্টার হতেন কিন্তু হাই কমিশনার, সে হাই কমিশনারকে আপনি আতিথেয়তা দিচ্ছেন। সে আতিথেয়তা দেওয়ার নামে তার সাথে আপনার দেশের সাথে আপনার দেশের যদি কোনো গেঞ্জাম হয় তার মাধ্যমে মেসেজ পাঠাবেন আপনার রাগ এবং ক্ষোভের কথা, সেটা আপনি জানান। দ্যাটস অল রাইট। কিন্তু এখানে বোল্ড আচরণে কিছু হয়। যাই হোক, অনেক কিছু যদি আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে যদি দেখেন, এটা হলো সবচেয়ে দুর্বলতা প্রকাশ করা হয়েছে, এবং সেই দুর্বলতার সুযোগ নিয়েছে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয় সাহেব। শুধু দুর্দান্তভাবে কূটনৈতিক সুবিধা নিয়েছেন। এখন আসে না আর একটু কিছু আমরা জানি কেন তারেক রহমান আসলে দিল্লি যেতে চাচ্ছেন না। এটি হলো আসল ঘটনা। কেন তারেক রহমান দিল্লি যেতে চাচ্ছেন না? তারেক রহমান দিল্লি যেতে চাচ্ছেন না, শেখ হাসিনার উপস্থিতিতে উনি দিল্লিকে ফেস করতে দ্বিধান্বিত। দিল্লিতে শেখ হাসিনা আছেন, তারেক রহমানও দিল্লিতে থাকবেন। সেখানে এইটা বাংলাদেশের তার সমর্থক বাহিনী কিভাবে দেখবে, এই ভয়ে উনি কিন্তু অস্থির। তার ঘনিষ্ঠজনদের কি হলো যে শেখ হাসিনার ব্যাপারে ভারত একটা সিদ্ধান্ত দিলেই তারা ওখানে যেতে পারেন। সিদ্ধান্ত কি? পজিটিভ সিদ্ধান্ত রেখে শেখ হাসিনাকে যদি তারা কথা বলা বন্ধ করার ব্যাপারে নিশ্চিত করতে পারে, তারা চায় যে শেখ হাসিনা কথা বলতে পারবে না, এটা ভারত একটু বলুক।
একটু বলুক তাইলে আমরা, কিন্তু ভারত কি এটা বলবে? সেটা তো একদিন পর্যন্ত ভারতের যে পলিটিক্স, সে পলিটিক্সে বা ভারতের যে সকল পার্টি, এইটা যদি করতে হয় একটা সর্বদলীয় বৈঠক করতে হবে। শেখ হাসিনাকে উপরে যদি কোনো রকম বিধিনিষেধ আরোপ করতে হয়, নরেন্দ্র মোদীকে বা নরেন্দ্র মোদী সরকারকে সর্বদলীয় মিটিং করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তো সেটার জন্য তো সময় লাগবে। আপনার ব্রিক্সের সিদ্ধান্ত নিতে তো আপনাকে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, 2-1 দিনের মধ্যেই আপনি সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আপনি কি ভারতের ওই সর্বদলীয় বৈঠকের জন্য ওয়েট করবেন? কারণ নরেন্দ্র মোদী কিন্তু একা সিদ্ধান্ত নিতে পারবে না শেখ হাসিনার ব্যাপারে। শেখ হাসিনার ব্যাপারে কি জন্য সিদ্ধান্ত নিতে পারবে না? দেখেন, এই যে এতদিন পর্যন্ত লম্পঝম্প করছে, আমি কিন্তু গত 2 দিন আপনাদের কাছে শেখ হাসিনা কি বলছে এটা বলছি না, এই জন্য বলছি না যে আসলেই ভারত কোনো স্টেপ নাই কিনা, এটা আমার একটা অপেক্ষার পালা ছিল। কিন্তু আজকে দেখেন, আমি গত 3 দিন ধরে শেখ হাসিনার কিন্তু প্রচুর ক্লিপ আসতেছে। হ্যাঁ, শেখ হাসিনা কথা বলেই যাচ্ছেন। শেখ হাসিনার কথা তো কেউ বন্ধ করতে পারে নাই, কেউ কথা বলতে। আমি আজকেও আপনাদের শোনাই, আজকের যে শেখ হাসিনার ক্লিপ সেটা আপনাদের শোনাই। সে আজকেও কথা বলেছেন। তাহলে কোথায় গেল হুঙ্কার? আমি এই 3 দিন শেখ হাসিনা কি বলছেন না বলছেন কিন্তু কোনো স্টেশনের মধ্যে আমি কিন্তু কিছু বলছি না। এই জন্য আমি দেখছি, আমি ওয়েট করতেছিলাম যে বাংলাদেশ যেরকম লম্পঝম্প করলো, সে লম্পঝম্পের পরে আমি একটু শেখ হাসিনার বক্তব্যটা শুনতে চাই। মানে 5 তারিখের পর শেখ হাসিনা এই পর্যন্ত আরো 4-5টা ক্লিপ এসছে, শেখ হাসিনা কথা বলছেন কিন্তু। আর বাংলাদেশ এখান থেকে বলতেছে শেখ হাসিনার গলা টিপে ধরার জন্য। কালকেও বাংলাদেশ সেই ব্যাপারে ভারতের কাছ থেকে আশ্বাস চেয়েছে যে শেখ হাসিনাকে বন্ধ করে। তো শোনেন, আজকের দিনের যে ক্লিপটা বা গত 3 দিনের যে ক্লিপটা, সেটা আমি আপনাদেরকে শোনাই যে শেখ হাসিনা কি বলছেন। সেটারও কিছু বিশ্লেষণ আপনাদেরকে আমি, শেখ হাসিনার এই বক্তব্যগুলোর কিছু বিশ্লেষণ আমি আপনাদেরকে তুলে ধরবো। এবং বেশ কিছু নতুন দিক উনি, ছোট্ট ক্লিপ বাট বেশ কিছু নতুন দিক উনি তুলে ধরেছেন, সেটা আপনাদেরকে একটু শোনাই। দাম বেড়ে গেছে, ওই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই, তাদের সে অধিকার কে দিয়েছে? জনগণ দিয়ে। আমি ফিরে আসবো খুব শীঘ্রই। আমার ফাঁসি, ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক। আমি আসলে সবসময় একটু দিয়েছে, ভোটে জিতে নিষিদ্ধ করবার অধিকার ওই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই, তাদের সে অধিকার কে দিয়েছে? জনগণ দিয়েছে, ভোটে জিতেছে, সংবিধান মোতাবেক এসেছে না, যেখানে দালালি করেছে তারা দিয়েছে। তো সেখানেই যাক। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, হতে পারে না, করবার অধিকারই তাদের নাই। আইনের শাসন নাই, বিচার নাই, কিছুই নাই। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কারকির রাগ সব ভুলে যে সব এক হয়ে দাঁড়াতে হবে, যাতে এই অন্ধকার যুগ থেকে আবার আলোর পথে আমরা যাত্রা শুরু করতে পারি। এবং ইনশাল্লাহ আমরা তা করবো। এখন সকলে এক হয়ে এদেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, দিনমজুর সকলকে যোগাযোগ করতে হবে, রিক্সা সকলকে, কারণ কেউ ভালো নাই। জিনিসের দাম বেড়ে গেছে, উৎপাদিত পণ্যেরও মূল্য পায় না, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, কৃষিকাজে শেষ থেকে শুরু করে যা কিছু করতে যাক, ওই চাঁদা দিতে হবে, পয়সা দিতে হবে। চাঁদা আর চাঁদাবাজি, দুর্নীতি আর মানুষ খুন, অত্যাচার, লুটপাট, এটাই তাদের কাজ। লুটের মাল কার কার বাড়ি লুট হয়েছে, কে কোথায় লুটের মাল নিয়ে গেছে, সেটাও খুঁজে বের করতে হবে। এদের এই নির্যাতনের জবাব দিতে হবে। সেইভাবে সবাইকে তৈরি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আছি সবাই আপনাদের পাশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দেখেন, আজকেও এটা হলো লেটেস্ট আজকের ক্লিপ। তো ওনার এখানে আপনি কোথাও পেয়েছেন যে এমন ভাবে উনি কথা বলছেন যে কথাতে মনে হবে নিষিদ্ধ করবার অধিকার, এমন ভাবে কথা বলছেন যে কথাগুলো শোনার পর মনে হয় যে ভারত তারপরে কোনো নিষেধাজ্ঞা জারি করছে বা করবে। আবার আমি আপনাদের, আওয়ামী লীগ নিষিদ্ধ করবার অধিকার ওই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই, তাদের সে অধিকার কে দিয়েছে? জনগণ দিয়েছে, ভোটে জিতেছে, সংবিধান মোতাবেক এসেছে না, যেখানে দালালি করেছে তারা দিয়েছে। তো সেখানেই যাক। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, হতে পারে না, করবার অধিকারই তাদের নাই। আইনের শাসন নাই, বিচার নাই, কিছুই নাই। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কারকির রাগ সব ভুলে যে সব এক হয়ে দাঁড়াতে হবে, যাতে এই অন্ধকার যুগ থেকে আবার আলোর পথে আমরা যাত্রা শুরু করতে পারি। এবং ইনশাল্লাহ আমরা তা করবো। এখন সকলে এক হয়ে এদেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, দিনমজুর সকলকে যোগাযোগ করতে হবে, রিক্সা সকলকে, কারণ কেউ ভালো নাই। জিনিসের দাম বেড়ে গেছে,
উৎপাদিত পণ্যেরও মূল্য পায় না, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, কৃষিকাজে সেচ থেকে শুরু করে যা কিছু করতে যাক ওই চাঁদা দিতে হবে, পয়সা দিতে হবে। চাঁদা আর চাঁদাবাজি, দুর্নীতি আর মানুষ খুন, অত্যাচার, লুটপাট, এটাই তাদের কাজ। লুটের মাল কার কার বাড়ি লুট হয়েছে, কে কোথায় লুটের মাল নিয়ে গেছে সেটাও খুঁজে বের করতে হবে। এদের এই নির্যাতনের জবাব দিতে হবে। সেইভাবে সবাইকে তৈরি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আছি সবাই আপনাদের পাশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এটা হলো আপনাদেরকে একটা জিনিস শুনতে যে আজকে সর্বশেষ শোনার বক্তব্য। আপনি যদি, আমিও ওয়েট করেছি এই জন্য যে আচ্ছা দেখা যাক না, এখন দেখেন আমি আরেকটা শোনাই, এই গতকালেরটা শোনেন, গতকালেরটা শোনেন, উনাকে থামালো কোথায়? এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে চলতে পারে। আমার একটা বিশ্বাস আছে যে দিন আসবেই, এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে চলতে পারে না। এক বিশ্ববাদ পার গেছে, এখন খাম্বা, গ্রেনেড হামলা, অস্ত্র চোরাকার বাড়ি, তারা এখন ক্ষমতায়, আরো পোয়াবারো যুদ্ধ অপরাধী, তারা পার্লামেন্টে। কি দুর্ভাগ্য এই দেশের মানুষের, বারবার যখন একটা উঠে দাঁড়ায় তখনই এরকম একটা চক্রান্তে পড়ে যায়, আর মানুষ কত তাড়াতাড়ি বিভ্রান্ত হয়ে যায় সেটাও বড় অবাক লাগে। তা আমি এটি বলবো যে আজকে এখানে আপনারা প্রচন্ড নির্যাতনের শিকার, জীবন জীবিকার পথই বন্ধ হয়ে গেছে অনেকের, আমি জানি খুব কষ্টের মধ্যে আছেন। তবে মনোবল হারাবেন না। যখন আমরা কিছু হারাই আর আবার কিছু থাকে না, তখন তো মনের শক্তিটা ছাড়া আর কিছু থাকে না। আমাদের তাই আছে। আমি, আমার ছোট বোন রেহানা, আমাদের 5টা বাচ্চা, সবাই মামলা দিয়ে সাজা দিয়ে দিয়েছে, কিন্তু কি মামলা হলো আমরা এখন তা জানি না। কারো কাছে কোনো নোটিশও না, কিছু পাইনি, কিন্তু আমরা তো আছি যে যেখানে ছিলাম সেখানেই। হ্যাঁ, আমি না দেশ ছাড়া, কিন্তু আমি কোথায় আছি তা তো সবাই জানে। তার মধ্যে সেটা দেখালো না, কিন্তু মামলা দিয়ে ঝটপট সাক্ষী টাকি করে বাস সাজা দিয়ে দিল। ঠিক আছে, সেটাও আমরা দেখে নেবো। 600-র উপরে মামলা আছে, অধিকাংশ উপর হত্যা মামলা। তালিকা করে রাখতে হবে। মনে রাখবেন, এই মনের শক্তিটা বড় শক্তি। আমাদের কথা চিন্তা করেন, যখন বাপ মার ভাই বোন সব হারালাম, ঘর নাই, বাড়ি নাই, রিফিউজি হিসেবে 6 বছর থাকতে হলো। আবার 2007 সালে একই অবস্থা, কারাগারে থাকলাম। তখনও এই শিক্ষক সমাজ সর্বপ্রথম নেমেছিলেন। আজকে আমাদের শিক্ষক সমাজ যখন ঐক্যবদ্ধ হচ্ছেন, অবশ্যই এটা বাংলাদেশের জনগণের জন্য আশার বাণী শোনাচ্ছে। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ এই মেঘ কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বিশ্বসভায় আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। এই বাটপার, চোরাকারবারি, গ্রেনেড হামলাকারী, হত্যাকারী, এদের হাত থেকে দেশকে রক্ষা করব। যুদ্ধ অপরাধী, এদের হাত থেকে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। এবং সেদিন বেশি দূরে না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এটা হলো 5 তারিখের পরে সেকেন্ড কি বলে তার ক্লিপ। 5 তারিখের পর যে ক্লিপটা, যে বসে থাকবো এটা তো না। শুনেন, আমি জানি আপনারা যাদের হারিয়েছেন তাদের শরীর দিতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে বিচার আমি করবো ইনশাল্লাহ। তাদের দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, যারা আগুন দিয়ে পুড়িয়েছে, মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, কিন্তু সব মামলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। আর যারা মারছে তারা নাকি হিরো, জুলাই হিরো, তাদেরকে দায় মুক্তি দিয়েছে, তাদের বিচার করা যাবে না। এইরকম জুলুম অত্যাচার বাংলাদেশে চলছে। 460টা থানা পড়ালো, আর হত্যা করলো, অস্ত্রগুলি লুট করলো, এনে পা বেঁধে ঝুলে গেলো। পুলিশ সেটা ভুলে গেছে। তারপর আবার বললো পুলিশ হত্যার বিচার হবে না। তো পুলিশ হত্যার বিচার হবে না তো বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে। তো পুলিশ যেভাবে মানুষের গায়ে হাত দেয়, মানুষ যখন রুখে দাঁড়াবে, আমি খালি আপনাদের সান্ত্বনা দিতে পারি আর আপনাদের পাশে আছি। যারা বাচ্চা ছোটরা লেখাপড়া শিখবে তার জন্য যা লাগে ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। আর দোয়া করেন যে এই অন্যায়ের বিচার জন্য করতে পারি, প্রতিকার জন্য করতে পারি, আল্লাহ যেন সেই শক্তি দেয়, সেটুকুই চাই এবং আমরা করতে পারবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরেন, সবর করেন, সুস্থ থাকেন। আমি শুধু সেটুকু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা মারা গেছে তার মধ্যে আল্লাহ শহীদ মৃত্যু, কাজে তাদের আত্মার মাকসাদ কামনা করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার কথা এখন মনে হয় যে শেখ হাসিনাকে থামিয়েছে ভারত? 5 তারিখের পরে থেকে কিন্তু বাংলাদেশ টার্মোল, আর বাংলাদেশে মনে হচ্ছে কালকেই পারলে শেখ হাসিনার গলা টিপে ধরে, কালকেই পারলে শেখ হাসিনা টেনে নিয়ে আসে। কিন্তু পারছে কতগুলি পয়েন্ট উনি, কিন্তু সে 5 তারিখের পর আবার নতুন কিছু পয়েন্ট কিন্তু উনি অ্যাড করছেন। সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন তিনি। এই সরকারকে বলছে ভোটে যেতে নাই, এরা সাংবিধানিক ইয়ে নাই, চ্যালেঞ্জ করছেন পুরো সবগুলো। এবং একটা মেসেজ আছে সবার প্রতি যে রাগ টাগ ভুলে সবাই এক হওয়ার জন্য উনি অবশ্য ওনার দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বানটা জানিয়েছেন। যাই হোক, কিন্তু আপনার কি মনে হয় যে এই যে
5 তারিখে বক্তব্য দেওয়ার পরে যে বাংলাদেশের যে রিয়াকশন, যে বাংলাদেশের সরকারের যে রিয়াকশন, সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন, কোনটা শক্তিশালী? এই খলিলের এই উল্টাপাল্টা বকাবকি শক্তিশালী, নাকি শেখ হাসিনার এই বক্তব্যগুলি শক্তিশালী? শেখ হাসিনাকে কি আসলে ভারত সরকার আটকাইতেছে? মনে হয় আজকে যেখানে কালকে বলা হয়েছে মানে অলমোস্ট ইমিডিয়েট গলা টিপে ধরার জন্য, কথা বলার জন্য, আজকে কিন্তু ওনার ভয়েস ক্লিপ বা ইয়েতে আসছে, সারফেসে আসছে। সো আমরা আসলে কূটনীতিক যে জিনিসটা বলে, সেই কূটনীতি আমরা করছি না। আমরা কূটনীতি করছি না বলে ভারত আমাদের সাথে কূটনৈতিক ভাবে আমাদেরকে পরাজিত করতেছে বারবার। যখন আপনি বলেন যে আমাদের তারেক রহমানের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়, তখন একজন ভারতের বিদেশ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার মুখপাত্র বলে দেন না, অবশ্যই দাওয়াত দেওয়া হয়েছে, এবং সেটা তিনি যেদিন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন সেদিন। কাউন্টার মানে আপনি যা বলছেন সেটাকে অসত্য হিসেবে, এটা তো একদম স্ট্রেট ভদ্রভাবে বলা হচ্ছে যে আপনি অসত্য কথা বলছেন। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এমন কোনো কথা বলবেন যে কথাটা যারে নিয়ে বলছে সে বলছে আপনি অসত্য বলছেন, মিথ্যা শব্দটা বলে নেই, তারা সংশোধনও করেন, তারা বলছে যে এই যে ওই তারিখ থেকে কিন্তু ওনাকে আমন্ত্রণ, যেটা ভ্যালিড একটা আমন্ত্রণ বাংলাদেশের কাছে দেওয়া আছে, যে আমন্ত্রণ পত্রটা উত্তর বাংলাদেশ দেয়নি, এবং তারা ক্লিয়ার করেছে মিস্টেকের চেয়ারম্যান হিসাবে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়েছে। সো বাংলাদেশকে যে দাওয়াত দেওয়া হয়েছে এটা অবশ্যই বুঝার বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আসবেন, অন্য কেউ তো আসবেন না। তাহলে আপনার বলেন তো দেখি, আমাদের খলিল সাহেবের এই লম্পঝম্প কোনো কাজের কথা হলো? আপনি এই যে আচরণগুলো করছেন, যে কথাগুলো যেভাবে বলছেন, তার উত্তরে ত্রিবেদীর কথাবার্তাগুলোর সাথে যদি এখন আস্তে আস্তে সবাই মিলায়, যারাই মেলাবে, যেই পক্ষেরই হোক, বিএনপির পক্ষেরই হোক আর জামাতের পক্ষে, আপনি কথা বলে দেখেন বাংলাদেশে, আপনারা যে কারোর প্রতিবেশীর সাথে কথা বলে কাকে আপনার মনে হবে গ্রহণযোগ্য? দেখবেন যে সামান্য মিনিমাম যার সুস্থতা আছে সে বলবে যে ত্রিবেদীর কথাগুলো ছিল পোলাইট, এবং ত্রিবেদের কথাগুলো ছিল কূটনৈতিক ভাষা, আর আমাদের খলিলের ভাষাগুলো ছিল হলো অকূটনৈতিক এবং রূঢ়, এবং একজন অতিথির সাথে এই ধরনের কথাবার্তা বলে না। প্লাস আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করলো আজকে মিথ্যাবাদী প্রমাণ করছে যে আপনি আমি মিথ্যাবাদী শব্দ ইউজ করতে পারি, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিথ্যাবাদী বলে নাই। তারা বলছে যে না, তাকে যে আমন্ত্রণ দেন সেটা ভ্যালিড। এরকম পরিস্থিতি বাংলাদেশ যেন না পড়ে, এটি তো আমরা আশা করি নাকি? অ্যাজ বাংলাদেশি আমরা তো আশা করি যে হ্যাঁ সত্যি তো আমরা আমাদের দুনিয়াতে আমরা আমাদের মতো আমাদের পরিচয়ে আমরা বড় হব। আমরা নিশ্চয়ই একটি বাঙালি পাওয়া যাবে না যে বাঙালি বলবে আমি ভারতীয় হিসাবে পরিচিত হতে চাই। আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো। একটা বাঙালি, সেটা যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, কেউ বলবে না যে আমি ভারতীয় হতে চাই, কেউ বলবে না। হ্যাঁ, সেটা হলো কেউ যদি নাগরিকত্ব চেঞ্জ করতে পারে সেটা অন্য জিনিস, কিন্তু এই বাংলাদেশের কে নিয়ে গৌরব ফিল করে না একটা বাংলাদেশের মানুষ পাবেন না, সেটা ইরেসপেক্টিভ অফ ইন পার্টিস, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস বিলিভস, কেউ নাই সেখানে। কেন এরকম করে আমাদেরকে একটা জাতিকে পুরা করা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে, যে একদল ভারত প্রেমিক আরেক দল ভারত বিদ্বেষী? কেন? কি কারণ? আমি এই কারণটা আমি এই রাজনীতির এই মারপ্যাচগুলো সামটাইমস আমি বুঝতে পারি না, যে কারণে এগুলো আমার মাথার মধ্যে সারাক্ষণ আমাকে চাপ দেয় যে আমরা কেন এরকম। আমরা কি এর থেকে বেরিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। অবশ্যই আপনি সারা দুনিয়ার সাথে আপনার চোখে চোখ রেখে কথা বলবেন, আপনি সারা দুনিয়ার সাথে মাথা উঁচু করে চলবেন, এটি তো আমরা আশা করি, সেটি তো আমরা চাই, প্রত্যেকে চায়, প্রত্যেক নাগরিক চায়। কোনো নাগরিক বাংলাদেশে চায় না যে আমরা মাথা নিচু করে চলি। আমার মনে হয় না বাংলাদেশের নির্বোধ নাগরিকটাও চাইবে না যে সে মাথা নিচু করে চলতে। সে অবশ্যই চাইবে যে ভারতের সাথে মানে একদম ভাইয়ের মতো করে চলতে, যে একজন ভাই আরেকজন ভাইয়ের মতো করে চলবো, আমরা এটি তো চাই। আচ্ছা, আমাদের এখান থেকে না, উনি আমার সৎ ভাই, বা ওই ভাইরা আমরা মানি না, ওই ভাইয়ের কথা আমরা, ও চক্ষু গরম আমি শুনবো না। আপনি নিজেই দেখেন আমরা কতটা হীনমন্যতায় ভুগি যে আমরা নিজেরা ভাবতেছি আমাদেরকে ভারত চোখ রাঙাচ্ছে। হোয়াট এ ফানি। আপনার আজকে মানে আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, একটা ওনার নাম হলো ডেরেক উনি সাউথ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স
কি বলে অ্যাফেয়ার্সের প্রফেসর, সে প্রফেসর কি বলেছে জানেন? সে প্রফেসর বলেছে যে, এবং ওই প্রফেসর তার পুরো ইন্টারভিউ আল আরাবিয়া ইংলিশের সাথে ওই মিস্টার ডেরেক, প্রফেসর ডেরেক, তিনি ইন্টারভিউতে বলছেন যে উনি কিন্তু প্রতিটা পুরো ইন্টারভিউটার মধ্যে উনি কি বাংলাদেশের এই অভ্যুত্থানটাকে কু বলেছেন, কু। এবং উনি ওখানে বলছেন 3টা পয়েন্ট আমি ওনার ইন্টারভিউ থেকে পেয়েছি। সেটা কি জানেন? যে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলোর মধ্যে অবশ্যই শেখ হাসিনার দুর্বলতা ছিল, শেখ হাসিনার ইয়ে ছিল, শেখ হাসিনাকে মানুষ এক পর্যায়ে এসে স্বৈরাচার মনে করেছে, সে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে, এবং উনি এইটাকে ককরোচ আন্দোলনের সাথে তুলনা করেছেন ভারতের, যে তারা শেখ হাসিনাকে হটাতে চেয়েছে এবং তাকে শেষ পর্যন্ত কু করে হটানো হয়েছে। কু বলেছে, সে কিন্তু জনগণের আন্দোলনে শেখ হাসিনা গেছে তা বলে বলছে এই আন্দোলনের সাথে কুয়ের কারণে উনি গেছে। এবং 3টা জিনিস বাংলাদেশ এর 3টা জিনিস এখন বাংলাদেশ ফেস করতেছে, এটা উল্লেখ করেছেন। কি কি? 1, বাংলাদেশ একটা ভারত বিরোধিতা বা শেখ হাসিনা বিরোধিতা মানে জ্বরে ভুগতেছে, একটা শ্রেণীর মানুষ জ্বরে ভুগতেছে বলছেন। যে জ্বরটা, তার মতে তিনি যেটা বলছেন যে এটা বাংলাদেশের এখন মূল্যায়ন করা উচিত যে বাংলাদেশের জনগণকে এই পথে পরিচালিত করা ঠিক হবে কিনা। এটা বাংলাদেশের বর্তমান যারা আছে তাদের মূল্যায়ন করতে হবে যে বাংলাদেশকে এই দিকে পরিচালিত করা উচিত কিনা। কারণ 3টা জিনিস বাংলাদেশে প্লে করতেছে। হোয়াট? চায়না বাংলাদেশের এই যে নিজস্ব বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশ সরে আসতে চায় যে মানসিকতা দেখা যায়, চায়না এটা লুফে নিয়েছে বলছে। তার সঙ্গে বলছেন চায়নাটা লুফে নিয়েছে এবং চায়না তার নিজের স্বার্থে, বাংলাদেশের স্বার্থের কোনো ধার তার নিজের স্বার্থে সে এখানে এই বাংলাদেশের এই অ্যাটিটিউডটা চায়। কিন্তু এর বিপরীতে ভারত এটা চায় না। কেন চায় না? তিনি বলছেন যে শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের কাছ থেকে যে জিনিসটা পেয়েছে সেটা হলো সংখ্যালঘু যে আছে তাদের নিরাপত্তা বাংলাদেশ আদায় করতে ভারত নিশ্চিত করতে পেরেছিল। ভারত আরেকটা জিনিস নিশ্চয়, ভারতের নিরাপত্তার বিষয়টা বাংলাদেশের থেকে যেন ডিস্টার্ব না হয় এটা ভারত নিশ্চিত করতে পেরেছিল। তো ভারত কার সাথে যাবে? সেই বন্ধুর সাথে যাবে যে কমিটেড না, যে আরেকটা হলো ভারত আরেকটা জিনিস বাংলাদেশের কাছ থেকে নিশ্চিত করতে পেরেছিল যে বাংলাদেশের টেরোরিজম কোনো এমন পর্যায়ে যাবে না যেটা ভারতকে এফেক্ট করবে। এটা 3টা জিনিস। সো এই 3টা জিনিস বাংলাদেশের কোনোটাই কি বাংলাদেশের বিরুদ্ধে? 3টা জিনিস তো বাংলাদেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন ছিল। অথচ এখন যারা এই জিনিসগুলো নিয়ে সামনে আসছে তারা কি তাদের সাথে কি ভারতের সমঝোতা হইতে পারে যে যারা ভারতের নিরাপত্তা নিয়ে কোশ্চেন করবে, ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে, অথবা যারা বাংলাদেশে টেরোরিজমকে সাপোর্ট করবে, অথবা যারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করবে, এদেরকে ভারত সাপোর্ট করতে পারবে? সো এখানে ভারত অলওয়েজ এই জিনিসগুলোর জন্য দাঁড়াবে এবং সেটা কে সাপোর্ট করে, কে তাদেরকে নিশ্চিত করেছে? শেখ হাসিনা। সো শেখ হাসিনার পাশে ভারত থাকবে, এটি খুব স্বাভাবিক ব্যাপার। উনি বলছেন আরেকটা জিনিস, উনি বলছেন এটা আরেকটা প্লেগ্রাউন্ড হতে যাচ্ছে, সেটা হলো আমেরিকার একটা প্লেগ্রাউন্ড হতে যাচ্ছে। কারণ ভারত এবং চীনের যে প্রতিযোগিতার মধ্যে ঢুকছেন যে যুক্তরাষ্ট্র আছে, সেখানে যুক্তরাষ্ট্রের একটা হলো পার্মানেন্ট যে পলিসি, আরেকটা হলো ট্রাম্প পলিসি। উনি 2টা ভাগ করছেন, যে যুক্তরাষ্ট্রের একটা ট্রাম্প পলিসি, আরেকটা হলো যুক্তরাষ্ট্রের পার্মানেন্ট পলিসি। বুঝলো পার্মানেন্ট পলিসিটা কি? বাংলাদেশের সাথে চুক্তি করে এইটা করে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু ট্রাম্পের একটা পলিসি আছে যেটা ট্রাম্প এখনো খেয়াল করছেন কিনা যায় না, যদি উনি বলছেন যে এখনো খেয়াল করছেন কিনা যায় না, অতীত জিনিসগুলোতে সবসময় মনে রাখে। সেটা সে ইউনুসকে খুব অপছন্দ করত। সে যে কোনোভাবে টের পায় যে এই বাংলাদেশের বর্তমান সরকার ইউনুসের পলিসি মেনটেন করতেছে, দেন ট্রাম্প উইল বি ডিফারেন্ট ওয়ান। ট্রাম্প এটা হয়তো যখনই খেয়াল করবে ট্রাম্প কিন্তু এরকম হয়ে যাবে। আমি অস্বাভাবিক তার পেয়েছি যে ট্রাম্পের এই জিনিসটা কেউ খেয়াল করছে না, যে ট্রাম্প হয়তো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তার আর কেয়ার করতেছে না, সে তার স্টেট মেশিনারি তো কাজ করতেছে। কিন্তু সে যদি টের পায় কোনোভাবে, যদি তার কানে যদি কেউ পৌঁছায় দেয় যে বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু ইউনুসের পলিসি অনুসরণ করতেছে, ব্যাস দেন হি উইল স্পার্ক। তখন বাংলাদেশে আরেকটা প্লেগ্রাউন্ড হবে। ত্রিমুখী যন্ত্রণার মধ্যে, ত্রিমুখী বিপদের মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে আছে। তার ডেরেক গ্রসম্যান, আমার মনে পড়লো, ডেরেক গ্রসম্যান, প্রফেসর অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সাউথ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, তার বক্তব্য এটা। এবং তিনি কিন্তু এর আগেও আরেকটা আর্টিকেল লিখেছিলেন, বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয় তখনও কিন্তু একটা আর্টিকেল লিখেছিলেন।
সে আর্টিকেলেও কিন্তু উনি একই রকম ভাবে বাংলাদেশকে করছেন যে বাংলাদেশে যেটা হয়েছে এটা এটা শুধুমাত্র ইয়ে না, কি বলে যে একেবারে শেখ হাসিনাকে আন্দোলন করে হটিয়ে দেওয়া হচ্ছে, বিষয়টা তা না। উনি পুরো ইন্টারভিউর মধ্যে কোনো একটাও বলেন না রেভলিউশন, কিচ্ছু বলেন উনি, বরং ককরোচ আন্দোলনের সাথে তুলনা করেছেন এই রিসেন্ট ককরোচ আন্দোলন ইয়াতে, যেটা উনি বলছেন ভারতে সফলভাবে ভারত সরকার এটা দমন করেছে। এবং তিনি এটা হচ্ছে এই প্রবণতার সাথে আরব দেশের যে ইয়েটা রেভলিউশন গুলো হয়েছে সেটার সাথে এটা মেলানোর কোনো কারণ নাই, কারণ এখানকার প্রেক্ষাপট ডিফারেন্ট, ওখানকার প্রেক্ষাপট ছিল ডিফারেন্ট। এখানে একটা সরকারকে হটানোর জন্য সবসময় ইয়াকে ডিফেন্স ফোর্স কাজ করেছে। সো দ্যাটস অল। আমি আজকে আপনাদের অনেক সময় নিলাম অনেক কিছু বলার জন্য। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমরা দেখি এখন যেটা আমার সবচেয়ে প্রিয় অংশ, যেটা আপনারা কি বলেন সেটা দেখার চেষ্টা করি। যদি একটু সময় লাগে সময় দিয়েন প্লিজ। এসকে বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। হাসা, থ্যাংক ইউ সো মাচ। বিদ্যুৎ নাই, এটা প্রত্যেক দিনের কথা। এসকে বিশ্বাস, শিকলিপন, বিদ্যুৎ জন্য লাইভ আসতে পারি না, সরি ভাই। ইউসুফ মোহাম্মদ, কি কষা জাহির, কষা ছাড়লো ওকে নিয়ে 11টার সময় একটা এপিসোড করতে যাচ্ছি। আই থিঙ্ক ইউ লাভ ইট। আপনার যদি মনে হয় 11টা দেখতে আসেন, আমি তার সম্পর্কে বলবো। আজহারুল ইসলাম, জানতে চাই কষা, এটা 11টায় কথা বলবো প্লিজ। এসকে বিশ্বাস, বিদ্যুৎ এমন পর্যায়ে পৌঁছে মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ পাচ্ছে না। আজহারুল ইসলাম, বিদ্যুতের খুব কষ্টে আছি, সো সরি। তরিকুল ইসলাম, খলিল উপদেষ্টা হুমায়ুন সাহেবের জন্মগত আওয়ামী লীগ ও ভারত বিদ্বেষী। খলিল না, খলিলের কোন জন্মদার, খলিলের সুবিধাবাদী। খলিল কোনোদিন বিয়ে না, সে যখন যেটা সুবিধা হবে, ভারতকে প্রয়োজন হবে ভারতকে ব্যবহার করবে, সে সবাইকে ব্যবহার করতে অভ্যস্ত। এসকে বিশ্বাস, আমাদের বিদ্যুৎ নাই, গ্যাস নাই। এসকে বিশ্বাস, ঠিক আছে। এমআর চৌধুরী, তারেক রহমান একবার ভারত সফরে যাওয়া, আমার মনে হয় বরফ অনেক গলে যাবে। আমার এখনো বিশ্বাস তারেক রহমান দিল্লি সফর যাবেন, কারণ এটার বিকল্প নাই বাংলাদেশের এখন। যাদের নিয়ে আলোচনা করেছেন ভাই, দেশ চালানোর কোনো যোগ্যতা আছে বলে মনে হয় না। নাজমা আক্তার, তারেক রহমান হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই তিনি ঘটনাচক্রে বিমস্টেকের সভাপতি, তাই সভাপতিকে সভাপতি সে অ্যাড্রেস করা হয়েছে, যা মূর্খ সমালোচক গুলো ভুলভাল ব্যাখ্যা করছে। হ্যাঁ, তপন কেন যে এরকম হয় আমার। হ্যাঁ, তপন রক্ষিত, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যাচ্ছেন ভারতে। ও আচ্ছা, আমি ডিসিশনটা জানি না। ডিসিশনটা আমি যেহেতু ছিলাম, এই মধ্যে কোনো ডিসিশন হয়েছে কিনা আমি বলতে পারবো না। দিল্লি না ঢাকা, জুলাই যোদ্ধা, এই হচ্ছে এদের আলোচনা বিষয়। তাতে দেশের মানুষের কি হচ্ছে এগুলো দেখার প্রয়োজন নাই। আদিবা, agreed, okay, agreed. What do you agree? কিসে আমরা এগ্রিড হলাম? আজহারুল ইসলাম, ব্যাখ্যা করে বলবেন। আজকে আওয়ামী লীগের মিছিল থেকে 13 জনকে মেরে বিএনপি পুলিশের কাছে সোপর্দ করেছে, সেই বিএনপি কে সুযোগ দিবে? তার মানে নিয়ন্ত্রণ করে এনে ভাব দেখানো মূর্খ ছাড়া কিছুই না। এসকে বিশ্বাস, আমাদের রুচি আছে বলে মনে হয় না। আরবি ভাই, তারেক রহমান জামাত এনসিপি কে শান্ত রাখার জন্য ভারতের সাথে এরকম আচরণ করা। উনি সব সময় বলেন সবার আগে বাংলাদেশ। মুগ্ধ, ভারতের বন্ধুত্বপূর্ণ আচরণকে এরা দুর্বলতা মনে করছেন। তারেক রহমান ভয় পেয়েছেন। খুশি এন্টারপ্রাইজ, 1908 সালের 11ই অক্টোবর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ ফাঁসি বরণ করেছেন। বিপ্লবী লাল সালাম শ্রদ্ধা ভরে স্মরণ করছি তার আত্মত্যাগ। আমি আমার ছিল না, তারপর আপনি যেহেতু মনে করেছেন বিপ্লবী ক্ষুদিরামের প্রতি আমাদের পরম শ্রদ্ধা। আমির আলী, কি চাই গোবিন্দ বুঝি নাই। আরিফিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। এমআর চৌধুরী, না ভাই, ভারত থেকে এসে সাংবাদিক মুখোমুখি হতে হয়তো পারবে না। আজমল আলী, আচ্ছা ভাই, এইটা ওই কিতে কথা বলবো 11টায়। আরবি ভাই, তারেক রহমান হয়তো ভয় পাচ্ছেন দিল্লিতে। অজয় অরুণ, থ্যাংক ইউ সো মাচ। আর ফরহাদ, কিছু সংবাদপত্র দেখলাম আগ বাড়িয়ে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছে না বলে প্রচার করতেছে, কারণ উদ্দেশ্যটা কি ওদের প্রচারের? I don't know.
এক্স মুসলিম এইথেইস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তার সমর্থনে কমপক্ষে 50 লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে। আশিক লিপন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন, ভাই সব শুনেছে দেখেছে, শিপলু আমিন। ওকে, এক্স মুসলিম আবার বলছেন, এই মুহূর্তে দেশের কমপক্ষে 65 থেকে 70% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করছেন। ওকে, সুমা শামীমা, সুমা শামীমা নিশ্চয়ই কবিতা লিখেছেন, স্বভাব কবি। সময়ের স্রোত বদলেছে, দিন বদলেছে প্রেক্ষাপট, রাজনীতির রাজপথে জমেছে কত শত সংঘাতের মেঘ। সংগ্রামের ভাষা কেবল অস্ত্র কিংবা ক্ষোভের নাম নয়, জনগণের ভালোবাসা জয় করাই সবচেয়ে বড় জয়। সুমা শামীমা, চালিয়ে যান আপনি, আপনার এগুলো সংগ্রহ করেন, একটা বই বানায় ফেলেন। মিস্টার তমিজ, আপনারটা পড়তে পারলাম না। রিয়াদ ইনশাআল্লাহ জি, থ্যাংক ইউ। ওকে ওকে, স্বামী আরো লিখেছেন, ভুলের হিসাব শুধরে নিয়ে পথ চলবার শক্তি, সত্যের আলোয় নতুন করে গড়ে তোলার গণভক্তি। রাজপথের সেই নতুন লড়াই হোক ন্যায়ের পক্ষে ডর, জনসেবার অঙ্গীকার আসুক আলোর নতুন ভোর। নাজমা আক্তার, কোথায় আগরতলা, কোথায় উকিরতলা? According to you, Abrar, according to you, who is Bangladesh best prime minister? Rank them 1, 2, 3 without Bangabandhu Sheikh Mujibur Rahman. I don't want to. Sheikh Hasina 1 নম্বরে, এতে কোনো সন্দেহ নাই। তারপর সময় আরো লিখেছেন সর্বাণী মুখোপাধ্যায়, থ্যাংক ইউ সর্বাণী দি, আপনি এখানে এসছেন, সময় পেলেন। ভারত শেখ হাসিনার বক্তব্য দেওয়া বন্ধ করবে কেন? উনি তো নিজের মাতৃভূমিকে নিয়ে কথা বলছেন। থ্যাংক ইউ, আপনিও জিনিসটা মানে উপলব্ধি করেন যে সে নিজের দেশ নিয়ে কথা বলে, শুধু অন্য কোনো দেশ নিয়ে কথা বলে না, সে তার দেশ নিয়ে কথা বলতে পারবে না কেন? নাজমা আক্তার, অতিথি নারায়ণ, কিন্তু বাংলাদেশ মূর্খগুলি বুঝছে না। খুশি এন্টারপ্রাইজ, 5 তারিখের পর ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের কমিটি সুসংগঠিত হতে শুরু করেছে, তার আভাস মিলছে। সর্বাণী মুখোপাধ্যায় আবার লিখেছেন, বাংলাদেশ এখন জোর যার মূল্য তার অদ্ভুত অবস্থা। ওকে, আজকে অনেকে কমেন্ট করেছেন। আব্দুল ওয়াদুদ, মানুষ আচরণ কখনো পরিবর্তন করা যায় না, দেশের মানুষের সাথে যে আচরণ, যে চরিত্রে কথা বলে, সেটি বিদেশিদের সাথে কথা বলছে। রিয়াদ, ইনশাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান, শেখ হাসিনা বলছেন আসবে, সে আসবে, আল্লাহ যেন শেখ হাসিনাকে ভালো রাখেন। আরিফিন ভাই, সাইদুল আরিফিন চ্যানেল, ব্রেক্স আমন্ত্রণ জানিয়েছে বিমস্টেকের চেয়ারম্যানকে, ভারত প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভুলটা কোথায়? সর্বানিদি আরো লিখেছেন, সত্যি তাই, হীনমন্যতায় ভোগে বলে সারাক্ষণ লম্পঝম্প করে। অন্তর চৌকিদার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন। মনিরুজ্জামান বলেছেন, এদের মনিরুজ্জামান কি বলেছেন? আমি সবসময় বোকা টাইপের। মনিরুজ্জামান, আমি না ভুল করে, মনিরুজ্জামান বলেছেন, মনিরুজ্জামান আপনার লেখাটা পড়তেই পাচ্ছি না কেন জানি, বুঝতে পারছি না। মনিরুজ্জামান বলেছেন, এদের এই বুঝটুকু নাই যে প্রধানমন্ত্রী এর পদাধিকার বলেই তারেক রহমান বিমস্টেকের সভাপতি, সুতরাং বিমস্টেকের সভাপতিদের দাওয়াত দিলে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়। সঠিক বললাম নাকি ভুল বললাম? এইটাই তো ঠিক কথা ভাই, আমি বুঝতে পারি, ওরা বুঝতে পারে না, কি মুশকিল না? তুমি ছাগল দিয়ে হাল চাষ করা যায়? সোমা শামীমা, কবিতা লিখতে লিখতে অনেক কবিতা। শব্দ যেন অস্ত্র না হয়ে দাঁড়ায়, শান্তির সেতু, কূটনীতির ওই পতাকায় উড়ুক প্রজ্ঞার কেতু, আত্মমর্যাদা রক্ষায় পাক সংযমী যে ভাষায়, সেই ভাষায় সংঘাত নয় মেলবন্ধনে দেশ বাঁচে আশায়। ওকে, আবরার, আপনার আবরার কখনো পার্সোনাল বিষয় নিয়ে লিখতে নাই। তারপরে সময় আমি আরো লিখেছেন, সবাই লিখেছেন, সোমা আপু আমি আপনার প্রত্যেকটা কবিতা পড়ি। সোমা আপনার অনেক ভক্ত আছে। ওকে, তাহেরা ইসলাম, দালালরা দালালি করবে, এটাই তাদের স্বভাব। বুঞ্জু এনিমি, অনেক বুঞ্জু এনিমি, থ্যাংক ইউ সো মাচ। শেখ হাসিনা বাকিরা টেনে টুনে পাস, আর ছোটজন পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে ফেল করেছেন। মিয়া ভাই, অনেক শুভেচ্ছা সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালো থাকবে সবাই, অনেক ভালো লাগলো। মনিরুজ্জামান আরো একটা কি যেন লিখেছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন। মনিরুজ্জামান কিছু একটা লিখেছেন, গোস্ট বাস্টার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন। থ্যাংক ইউ সো মাচ।